সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী ও সুরকার রুবেল রহমান। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। গানের সাথে পথ চলার আপনার 25 বছরের একটা জার্নি, দীর্ঘ দিনের পথ চলা, 2 যুগ পার। সো এই পথ চলাটা কেমন ছিল এবং এই জগতে আসার পরে জার্নিটা আপনার জন্য কেমন ছিল? জগৎটা এখনো পর্যন্ত আমি এনজয় করছি খুব। দীর্ঘ পথ চলা তো, প্রতিটি মুহূর্তই ছিল স্ট্রাগলে ভরা এবং স্ট্রাগলটা আমি খুব উপভোগ করেছি সব কিছু মিলিয়ে। খুব অল্প বয়সে যখন আর কি এই পথটাতে আসি, এইভাবে আমার আশা হয়নি। প্রথমে আমার মামার মুখ থেকে, যখন আমার মামা ছিল নজরুল সঙ্গীত শিল্পী ছিলেন, বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী ছিলেন। খুব অল্প বয়সে যখন মামা আর কি দরাজ গলায় নজরুল সঙ্গীত যখন গাইতেন, আমি শুনতাম, আড়ালে লুকিয়ে থেকে শুনতাম। ওই সেখান থেকেই আর কি গানের প্রতি যে আকর্ষণটা, সেখান থেকেই। এরপর আস্তে আস্তে আমি একটি সংগঠনে, শিশু কিশোর সংগঠনের সাথে যুক্ত হলাম। এই শিশু কিশোর সংগঠন থেকে আমি শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি, তারপর পাবলিক লাইব্রেরি, মিলনায়তন কেন্দ্র সহ বিভিন্ন জায়গায় আমি শিশু কিশোর হিসেবে আমি পারফর্ম করা শুরু করি। আফটার এসএসসি, আমি 99 ব্যাচ, এসএসসি 99 ব্যাচ। আফটার এসএসসি যে 3 মাসের একটা ছুটি থাকে, এই ছুটির সময়টা আমার বাসা রামপুর আবাদ রোডে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট এবং সাউন্ড সিস্টেম কোম্পানি ছিল। যেহেতু গানের মানুষ, অন্যান্য আড্ডা বাদ দিয়ে ওই গানের জায়গাটাতেই থাকতাম আর কি। তো সেখান থেকেই আমার আর কি তারা যে ইভেন্টগুলো করতো, ম্যানেজমেন্টের কাজগুলি করতো, আমি তাদের সাথে যেতাম। আমার ভালো লাগতো। প্রতিদিন নতুন জায়গায় নতুন শো, নতুন মিউজিশিয়ানস, নতুন মানুষ, নতুন শিল্পী, নতুন অডিয়েন্স, খুব ভালো লাগতো। হঠাৎ একদিন পারফর্ম করার সুযোগ পেলাম, সেই থেকে শুরু। আপনার নাম নিয়ে কথা বলতে চাই। আপনার নাম সবাই জানে রুবেল রহমান, এবং এখন আপনার অফিসিয়াল আরেকটি নাম আছে যেটা হচ্ছে মোহাম্মদ শফিকুর রহমান। সো এই দুটো নামের আসলে কারণটি কি? রুবেল রহমান দিয়ে আমার সঙ্গীত ক্যারিয়ারের যাত্রাটা শুরু হয়, কিন্তু আমি যখন বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত সুরকার এবং সঙ্গীত শিল্পী হলাম 2019 সালে, তখন আমাকে বলা হলো যে রুবেল রহমান নামে বেতারে আপনার গানগুলো প্রচারিত করা যাবে না, কারণ আপনার বেতার আইডি হচ্ছে এনআইডির নামে। আমার এনআইডিতে, আমার সার্টিফিকেটে, আমার পাসপোর্টে নাম হচ্ছে মোহাম্মদ শফিকুর রহমান। তো সেক্ষেত্রে আর কি জাতীয় যে প্রচার কেন্দ্রগুলো, সেখানে আমার গানগুলো, আমার সৃষ্টিকর্মগুলো মোহাম্মদ শফিকুর রহমান হিসেবেই আর কি সম্প্রচার করা হয়ে থাকে, প্রচার করা হয়ে থাকে। আর অডিও ইন্ডাস্ট্রি, ইউটিউব অ্যান্ড আদার্স, এখানে আমি রুবেল রহমান নামে পড়ি। গানের সাথে পথ চলার পরে আপনার অনেকগুলো মৌলিক গান রয়েছে, সে মৌলিক গানগুলো সম্পর্কে একটু জানতে চাই। 2009 সালে আমার প্রথম সলো অ্যালবাম মনের তারে সুর, অ্যালবামটি রিলিজ হয় টিএন মাল্টিমিডিয়া থেকে, টিএম মাল্টিমিডিয়া। তো ওই অ্যালবামে মোট 12টি গান ছিল। এই গানগুলোর মাধ্যমেই আমি অডিও ইন্ডাস্ট্রিতে তখন প্রবেশ করি আর কি। আর এরপর থেকে বিভিন্ন মিক্সড অ্যালবামে আমি গান গেয়েছি। তারপর এখন তো যখন থেকে ইউটিউব চলে আসলো, তখন ইউটিউবে গান দেয়া শুরু করলাম, এখন পর্যন্ত দিচ্ছি। এই ঈদেও আমার একটা সলো গান এসেছে জি সিরিজের ব্যানার থেকে, যদি সবকিছু ভুলে শিরোনামের। আচ্ছা, তাহলে কি সেই গানটি আমরা একটু শুনে নিতে পারি? গানটির গীতিকার হচ্ছেন কাজী ইকবাল এবং সুর করেছেন আমার খুব কাছের এক বড় ভাই আলী আফতাব লনি।
যদি সব কিছু ভুলে আমার কথা কিছু ভাবতে শুধু, যদি সব কিছু ছেড়ে আমার কাছে ছুটে আসতে শুধু, তুমি এক মুহূর্ত যদি পর যে দ্বিধায়, তবে কেন আর আমাকে প্রতিদিন ডাকো ইশারায়। যদি সব কিছু ভুলে আমার কথা কিছু ভাবতে শুধু, যদি সব কিছু ছেড়ে আমার কাছে ছুটে আসতে শুধু, তুমি এক মুহূর্ত যদি পর যে দ্বিধায়, তবে কেন আর আমাকে প্রতিদিন ডাকো ইশারায়। কেন তুমি দূরে দূরে থাকো, কেন কষ্টগুলোকে বুকে চেপে রাখো, ও কেন তুমি দূরে দূরে থাকো, কেন কষ্টগুলোকে বুকে চেপে রাখো। যদি ইচ্ছেগুলো অভিমানে কেঁদে কেঁদে যায়, তবে কেন আর আমাকে প্রতিদিন ডাকো ইশারায়। মনের তারে সুর শিরোনামে আপনার 12টি গানের একটি অ্যালবাম রিলিজ হয়েছিল 2009 সালে। কেমন ছিল ওই সময়টা? আমি মনে করি যে আমার শিল্পী মনের, আমার শিল্পীর চোখ দিয়ে আমি একটা মানুষকে যখন দেখি, আমি দেখতে পারি যে তার ভিতরে প্রাণ নেই, মানে তার ভিতরে মেলোডি নেই। আমি 2009 সালে যখন আমার মনের তারে সুর অ্যালবামটা রিলিজ হয়েছিল, তখন ফিতা শেষ হয়ে সবেমাত্র সিডিতে আমরা প্রবেশ করেছি। তখনও মানুষ গান শুনতো। আমি বিশেষ করে রাস্তায় ওই যে অডিওর দোকানগুলো আছে না, তারা কিন্তু নতুন গান বাজাতো কিংবা পুরাতন গান বাজাতো একটু লাউড সাউন্ড দিয়ে। হয়তো বাজার করতে যাচ্ছি কিংবা একটা কাজে যাচ্ছি, খুব সুন্দর একটা গান বাজাচ্ছে, মেলোডি গান। কাজটাতে 10 মিনিট পরে গিয়েছি, রাস্তায় আটকে গিয়েছি, না গানটা আমাকে শুনে যেতে হবে। গানটা শুনেছি, গানটার রেশ যতক্ষণ পর্যন্ত মনের ভিতর ধারণ করে রেখেছি, ততক্ষণ পর্যন্ত একটা চিৎকার করে কথা বলতে ভাল লাগতো না। একটা আর কি এরকম কোনো চিন্তা করতে পারতাম না যেটা নাকি আমার এই গানের রেশটাকে নষ্ট করে ফেলে। দেখেন আর কি, তখনকার সময়ের সাথে এখনকার সময়ের দূরত্ব হচ্ছে এই যে, তখন মানুষের মধ্যে এবং আমার মধ্যেও অনেক মেলোডি ছিল, সহজে একটা গান তৈরি করতে পারতাম, সেই পরিবেশটা ছিল। কিন্তু এখন না, ওই পরিবেশটা তৈরি করতে খুব কষ্ট হয়। তো একটা সময় যে আমরা দেখেছি অ্যালবাম ওয়াইজ গান রিলিজ হতো, যেটা আপনার হয়েছিল, এখন আবার সবাই মিউজিক ভিডিওর উপর একটু বেশি অ্যাট্রাক্ট হয়েছে এবং এটাই এখন ট্রেন্ডি হয়ে গেছে যে মিউজিক ভিডিও ছাড়া আসলে কোনো শিল্পী গান রিলিজটা আসলে ওইভাবে দর্শকদের কাছ পর্যন্ত পৌঁছায় না। অডিও গান তো এখন মানুষ শুনেই না বলা যেতে পারে। সো সেই যে পরিবর্তনটা, এটা আপনি কিভাবে দেখছেন? নতুন অ্যালবাম হার্ড কপি, এটার ঘ্রাণ, এটার হাতে নিয়ে আপনার পোস্টার, সদ্য রিলিজ হওয়া আপনার সলো অ্যালবাম এবং পোস্টারের ঘ্রাণ, এটা পৃথিবীর সমস্ত ফুলের সৌরভকে হার মানায়। রাত 3টা বাজে আমার পোস্টার, আমার সাথে 2 জন, আমরা 3 জন মিলে পোস্টার লাগাচ্ছি বিভিন্ন বাসের পেছনে, বিভিন্ন দেয়ালে, ঢাকা শহরের ব্যস্ততম সড়কের গলির মুখে, নিজের এলাকায়। পকেটে কিন্তু তত টাকা নেই যে 3 জন মিলে রাতে ক্ষুধা লাগলে খেতে পারবো কি পারবো না, কিন্তু মনে আনন্দের কোনো অভাব নেই। তো হার্ড কপি এবং সফট কপির মধ্যে ব্যবধান হচ্ছে এই, যে আপনি ওই আনন্দটা পাবেন না, ওই আনন্দ থেকে আপনি বঞ্চিত থাকবেন। সফট কপি আপনি একটা লিংক পেলেন, একটা থাম্ব পেলেন, এটার সাথে আপনি ওটা তুলনা করতে পারবেন না। আসলে ওই বিষয়টাই আলাদা। আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, আপনার পছন্দের একটি গান, কোন গানটি শোনাবেন আমাদের? শ্রদ্ধেয় সুরকার, সঙ্গীত পরিচালক এবং কণ্ঠশিল্পী লাকি আখন্দ। উনি একই সাথে আমার কলিগ ছিলেন, আমার শিক্ষাগুরু ছিলেন, সঙ্গীত শিক্ষাগুরু ছিলেন। এবং লাকি আখন্দের সুরে আমি একটা গান গেয়েছি। আচ্ছা, আমি তাকে স্মরণ করে এই মুহূর্তে
তার করা গানটা একটু গাইতে চাচ্ছি। সে যে ভালোবাসার অঙ্গন থেকে চলে গেল বলে গেল না, সে যে কোথায় গেল কেন গেল একটুও তার জানা গেল না। সে যে ভালোবাসার অঙ্গন থেকে চলে গেল বলে গেল না, সে যে কোথায় গেল কেন গেল একটুও তার জানা গেল না। হয়নি মনে এমন করে চলে যেতে পারে চিরদিনের জন্যে, সে তার মনের মানুষ ছেড়ে। সে যে কথা দিয়ে কেন রাখলে না তার কথা জানা গেল না, জানা গেল না। সে যে ভালোবাসার অঙ্গন থেকে চলে গেল বলে গেল না, সে যে কোথায় গেল কেন গেল একটুও তার জানা গেল না। অসাধারণ, ধন্যবাদ আপনাকে। লাকী আকন্দের সাথে কোন কোন স্মৃতিগুলো আপনার সবচেয়ে বেশি মনে পড়ে? উনি যখন মৃত্যুশয্যায়, ওনার তো ক্যান্সার হয়েছিল, লাংস ক্যান্সার হয়েছিল, উনি পিজি হাসপাতালে একটা কেবিন ব্লকে ছিলেন, আর আমি পিজি হাসপাতালের ঠিক উল্টা পাশে শাহবাগ বেতারে প্রতিদিন আসতাম। 3টা পর্যন্ত আমি কাজ করতাম, 3টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত আমি তাকে সঙ্গ দিতাম। একটা মানুষ কতটা অসহায় সেটা অসুস্থ হলে বোঝা যায় আর কি। যখন দীর্ঘমেয়াদী কেউ অসুস্থ হয়, ক্যান্সার কিংবা কিডনির সমস্যা আর কি, এই মরণব্যাধি সমস্যাগুলো যখন হয়, তখন আসলে বোঝা যায় মানুষ কতটা অসহায়। একটা মানুষের সাথে কথা বলার জন্য উনি তীর্থের কাকের মতো অপেক্ষা করতেন। আমি সেই সময়টাতে আমি তার পাশে ছিলাম, যতটুকু সম্ভব আমি তাকে সঙ্গ দিতাম। আমরা ঘন্টার পর ঘন্টা গান নিয়ে আলাপ করতাম, ভবিষ্যতে গান কি হবে, কিভাবে হবে। উনি আমাকে শাসন করতেন, রুবেল গানটা তুমি ঠিকমতো করলে না। আমি বলতাম যে ভাই আমি করব, আমি গানটা করব। হ্যাঁ, ভালো মতো করো, যে লেসনগুলি দেখিয়েছি লেসনগুলি করবা। আর উনি আমাকে শেষ একটা কথা বলেছিলেন যে আমার সুর করা গানগুলো কোনো শিল্পী যদি সবগুলো গানও গাইতে পারে, সে যেন গায়, কিন্তু একটা অনুরোধ থাকবে, আমার একটা গানও যেন সে নষ্ট না করে। দেখেন, তারা যে সঙ্গীত করত, তারা যে গান বাজনা করত, তারা কিন্তু টাকা পয়সা, যশ খ্যাতি এগুলোর অনেক ঊর্ধ্বে থেকে তারা সৃষ্টিশীল কাজে মনোনিবেশ করতেন। তারা কখনোই, আমি লাকী ভাইয়ের সাথে 2011 সাল থেকে 17 সাল পর্যন্ত আমি দীর্ঘ সময় আমি একসাথে চাকরি করেছি, এবং তার বাসায় একটা স্টুডিও ছিল, আমি তার বাসায় চলে যেতাম। আমার বাসায় একটা স্টুডিও ছিল, উনি মামিনতি, তার মেয়ে, উনি মামিনতিকে নিয়ে আমার বাসায় চলে আসতো। আমরা গানের পর গান রেকর্ডিং করতাম, উনি সুর করতেন, মিউজিক করতেন, আমাকে শেখাতেন হাউ টু প্লেইং পিয়ানো প্রপারলি, আর আমি তাকে শেখাতাম কিভাবে ভালো করে রেকর্ডিং করতে হয়, যেহেতু আমি সাউন্ড ইঞ্জিনিয়ার। বিষয়গুলি এরকম ছিল, খুব ভালো একটা সময় কাটিয়েছিলাম তার সাথে। আর তার চলে যাওয়ার পর আসলে অনেক বড় একটা শূন্যতা আমাকে ঘিরে ধরে, যে দীর্ঘদিনের এই যে
কাজ করার যে স্মৃতিগুলো, এগুলো এখনও মনে পড়ে সব কিছু মিলে। মাঝে মধ্যে তার গান শুনি, আমাদের ওই সময়ের গানগুলো শুনি, কি কি করেছিলাম কাজ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, সুন্দর কিছু গান শুনিয়েছেন। ধন্যবাদ, অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন সবসময়। আপনারাও ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। অনুষ্ঠান সম্পৃক্ত সবাইকে, এটিএন পরিবারের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।